ছাত্র অধিকার পরিষদ যদি ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়ে আসে, ছাত্র অধিকার পরিষদের আসলে ভিত্তি রচনা হয় 2019 সালে যে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি লড়াই, একটি সংগ্রাম এবং প্রবল জনসমর্থন শিক্ষার্থীদের, তার ভিতর দিয়ে সরকার অনেক চেষ্টা করেছে। তারপরেও জনসমর্থনের কারণে সরকার বাধ্য হয়েছে। আমরা বিভিন্ন সমাজসেবা সম্পাদক পদ সহ আমরা অনেক পদে বিজয়ী হয়েছি। আমরা অনেক পদে বিজয়ী হয়েছিলাম, কিন্তু ঘোষণা করেছে অল্প কয়েকটি পদে। আমরা তখনই শিক্ষার্থীদেরকে অনেকগুলো ম্যান্ডেট দিয়েছিলাম, সেই ম্যান্ডেটগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তার ভিতরে অন্যতম ম্যান্ডেট ছিল যে দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে শিক্ষাঙ্গনগুলোকে মুক্ত করা। আমরা এখনো মনে করি যে সেই অঙ্গীকারটি এখনো বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুরোপুরি বাস্তবায়ন হয় নাই, বা হওয়ার মতো যে কাঠামো, সেই কাঠামো তৈরি হয় নাই। এখনো অনেক ছাত্র সংগঠন রয়েছে, যে ছাত্র সংগঠনগুলোর তাদের নেতৃত্বে নির্বাচন হয় একদম আপনার মূল দল থেকে, এবং তাদের কর্মসূচি, পলিসি মেকিং, ডিসিশন সবকিছু ঠিক হয় মূল দল থেকে। আমরা চাই না যে আবারও সেই ধরনের রাজনীতি ফিরে আসুক ক্যাম্পাসে, যে ছাত্র সংগঠনগুলো ছাত্রদের অধিকার, ছাত্রদের কল্যাণ বাদ দিয়ে মূল দলের লেজুর ভিত্তি করবে। এবং এই যে বলছিলাম যে দলীয় দাসত্ব, পাওয়ার পলিটিক্স, কালো টাকার রাজনীতি, আমরা চাই না যে সেই পরিস্থিতিগুলো আবারও বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসে ফিরে আসুক। ছাত্র অধিকার পরিষদের এই অঙ্গীকারের জায়গাটি আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করব। ছাত্র অধিকার পরিষদ ইটসেলফ বাংলাদেশের সবচেয়ে আপডেটেড একটা ছাত্র সংগঠন, যেটা আমরা তৈরি করি 19 সালের ডাকসু নির্বাচনের পরে। আমরা এটাকে তৈরি করেছিলাম এই জন্য শিক্ষার্থীদের আসলে চাওয়া কি, সেই চাওয়াটাকে প্রাধান্য দিয়ে। আমরা তখন দেখেছিলাম যে শিক্ষার্থীরা চায় যে এমন ছাত্র রাজনীতি যারা শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে বেশি বেশি কথা বলবে, এবং দেশের মানুষের কল্যাণ, দেশের মানুষের সামগ্রিক অধিকার নিয়ে কথা বলবে। এবং এই যে মারামারি, হানাহানি, হলে হলে দখলদারিত্ব, এই সমস্ত কার্যক্রমগুলো করবে না। ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা এই জিনিসগুলো অনুভব করি, এবং আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য আমরা মনে করি এই উদ্যোগটা সরকারকে নিতে হবে, এটি করতে হবে। কারণ এই যে সকল সংকটের সূচনাই হয় যে বিভিন্ন হলগুলোতে আবাসন সংকট, এইটাকে জিম্মি করে। এবং শিক্ষার্থীরা যে আমাদের দেশে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে। তাদের বাবা মারা কেউ কাজ করে, কেউ শ্রমিক, কেউ ধরেন যে মাঝি, কেউ হাঁস বেচে, মুরগি বেচে, ডিম বেচে, ধান বেচে, এইভাবে ছেলে মেয়েদেরকে গরু বেচে, ছাগল বেচে পড়াশোনা করায়। তো তাদের অনেককেই দেখবেন যে টিউশনির যে খরচ যোগাবে, খাবার খরচ যোগাবে, ভর্তির আপনার খরচ যোগাবে, বই পুস্তকের খরচ যোগাবে, এটা যোগাইতে পারে না। এই জন্য তাদেরকে দেখতে হয় যে তারা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত হয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক খারাপ কাজের সাথেও যুক্ত হয়ে যায়, চাঁদাবাজি, ছিনতাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা নষ্ট রাজনীতির সাথে যুক্ত হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ছেলে বা মেয়ে, সে হয়তো উদ্যোক্তা হতে চায়, সে হয়তো বিজ্ঞানী হতে চায়, সে হয়তো অনেক ভালো সাংবাদিক হতে চায়, গবেষক হতে চায়, অথবা সে ভালো সমাজে অন্য কোনো ফিল্ডে প্রতিষ্ঠিত হতে চায়। কিন্তু এই কারণে, সীমাবদ্ধতার কারণে, সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও তার প্রতিভাকে বিকশিত করতে পারে না। সেজন্য আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ এবং শতভাগ আবাসনের ব্যবস্থা করা, যেন অর্থনৈতিক কোনো সংকট আমাদের এই যারা রয়েছে ছাত্রছাত্রী তাদের জন্য না হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি যে এই যে মানব সম্পদ রয়েছে এখানে, ছাত্রছাত্রীরা, তাদেরকে বিশ্ব মানের মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওই রকম একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যেন আমরা বিশ্ব বাজারে প্রতিযোগিতা করতে পারি, সবার সামনে সবাই সর্বাগ্রে এগিয়ে যেতে পারি। আর সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যেই জায়গাটায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পিছিয়ে আছি, যে আমাদের যখন র্যাঙ্কিং হয়, র্যাঙ্কিংও পিছিয়ে থাকে। মূল জায়গাটা হচ্ছে যে আমরা পড়াশোনা করি বিভিন্ন ডিসিপ্লিনে, কিন্তু পড়ার পরে আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা কাজের জায়গা পাই না, সেটা হোক উদ্যোক্তার জায়গা অথবা সেটা হোক চাকরি বাকরি বা কাজের জায়গা। সেজন্য একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া, এই যে জায়গাটা, এইটার মেলবন্ধনটা করার জন্য ছাত্র অধিকার পরিষদ সবচেয়ে বেশি কাজ করবে, যেন এই যে ডিসিপ্লিনগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, ডিসিপ্লিনগুলোতে এমনভাবে পাঠদান করা হয় যেন একটা প্রশিক্ষিত জনসম্পদ তৈরি হয়। এবং আমাদের যে মার্কেট প্লেস বাংলাদেশের, সেই মার্কেট প্লেসে কি কি ধরনের জনসম্পদ প্রয়োজন, প্রশিক্ষিত লোক প্রয়োজন,
সেই জায়গা থেকে চাহিদা নিয়ে এইরকম প্রশিক্ষিত জনশক্তি যেন বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হয় এবং বিশ্ববিদ্যালয়ে একজন গ্রাজুয়েট হওয়ার সাথে সাথেই তার সে জায়গায় যেন কাজের জায়গা তৈরি হয়ে যায়। কারণ বিষয়টা এরকমই থাকবে যে তারা ডিমান্ড দিবে যে বিশ্ববিদ্যালয় থেকে তারা কি কি ডিসিপ্লিনের কি কি স্কিলের জনশক্তি ছাত্রছাত্রী বা গ্রাজুয়েট তারা চায়। ঠিক ওইভাবে করেই আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে তৈরি করা হবে। ছাত্র অধিকার পরিষদ ঠিক এই জায়গায় আমি মনে করি যে এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ডাইমেনশনে সবচেয়ে বেশি কাজ করবে, হ্যাঁ, একাডেমি ইন্ডাস্ট্রি এই রিলেশনের জায়গা থেকে। আর পাশাপাশি আমরা এই কমিটমেন্ট দিচ্ছি যে আমরা 2019 সালে যখন নির্বাচিত হয়েছিলাম, দায়িত্ব পেয়েছি, আমরা কিন্তু বাম ডান মধ্যমপন্থী সকল মত পথের শিক্ষার্থীদেরকে একসাথে নিয়ে কাজ করেছি এবং এই যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ছিল আমরা সবাইকে কিন্তু নিয়ে একসাথে কাজ করেছি। আমরা যে কাউকে রাজনীতি থেকে একদম মাইনাস করে দিতে হবে বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, কাউকে যে কোণঠাসা করে রাখতে হবে, হ্যাঁ, কাউকে যে দমন করে রাখতে হবে, কারো মতাদর্শকে যে আক্রমণ করতে হবে, এই ধরনের কিন্তু সাংঘর্ষিক জায়গায় কিন্তু ছাত্র অধিকার পরিষদ কিন্তু ছিল না। আমরা সবাইকে সাথে নিয়ে রাজনীতি করেছি। ইভেন আপনারা দেখবেন যে আমাদের বিভিন্ন কর্মসূচিতে বামপন্থী ডানপন্থী সকল ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দরাও কিন্তু ছিল তখন। আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে ছাত্র অধিকার পরিষদ যদি ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়ে আসে তাহলে সকল মত পথের ব্যক্তিদেরকে এবং সকল রাজনীতি যারা ধারণ করে বিভিন্ন বাম ডান মধ্যমপন্থী সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়টি গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ে মেধাভিত্তিক এবং সৃজনশীল কার্যক্রমকে উদ্বুদ্ধ করবে।